স্যার হঠাৎ এই প্রাসাদটাকে মিউজিয়াম বানানোর ডিসিশন সরকার কি করে নিল? দেখতেই তো পাচ্ছ অভয়, সরকারি সাহায্য ছাড়া এই প্রাসাদটা একেবারে নষ্ট হতে চলেছে। কারোর কোনো ভ্রুক্ষেপ নেই। হ্যাঁ স্যার, যদি এই প্রাসাদটা মিউজিয়াম হয়ে যায় তাহলে ট্যুরিস্টও আসবে আর প্রাসাদের রক্ষণাবেক্ষণও হয়ে হ্যাঁ যাবে। ঠিকই, আর তার সাথে এখানে রাখা প্রত্যেকটা অ্যান্টিক জিনিসের রক্ষণাবেক্ষণও হয়ে যাবে। তুমি আন্দাজও করতে পারবে না যে এই প্রাসাদে রাখা প্রত্যেকটা জিনিস কতটা মূল্যবান আর কতটা পুরনো। দেশ বিদেশের সব চোরের নজর এর উপরে রয়েছে। স্যার প্রাসাদে কি চুরি হতে পারে? আরে অভয় বাবু, আমি তো একটু মজা করছিলাম। আমি থাকতে আবার এরকম হতে পারে নাকি? আমি তো আপনাকে বিজনেস প্ল্যানটা বলছিলাম, মানে এই প্রাসাদ থেকে মিউজিয়াম হওয়ার বিজনেস। আচ্ছা, এই প্রাসাদটা ওই রাজা বিক্রমাদিত্য বানিয়েছিল না 1600 শতাব্দীতে? হ্যাঁ স্যার, কিন্তু তারপরে অনেকবার রেনোভেট হয়েছে আর তারপরে অনেক রাজা এসেছেন আর অনেক কিছু বদলও করেছেন। রাজা বিক্রমাদিত্যর ব্যাপারই অন্য ছিল। এখানকার প্রজারা ওনাকে খুব মান্য করতো আর ওনার জন্য প্রাণও দিতে পারত। আর স্যার হবে নাই বা কেন, রাজা বিক্রমাদিত্য ছিলেনই এরকম, নিজের প্রজাদের নিজের পরিবারের অংশ মনে করতেন। আচ্ছা, হ্যাঁ। ইন্টারেস্টিং। অভয়বাবু, এই ঘরটায় কি আছে আর এই তালা কেন? কিছু না স্যার, পুরনো জিনিসপত্র আছে, বাইরে রাখার জায়গা নেই তাই স্যার ভিতরে আচ্ছা। রেখেছি। আমি দেখতে চাই, খোলান এটা। আরে স্যার কি করবেন দেখে স্যার, এখন তোর গায়ে ঘুম ধরে গেছে স্যার। মিস্টার অভয়, এই জন্যই তো এসেছি, যাতে পুরনো জিনিসগুলো নতুন করা যায়। চলুন, খোলা হোক এটা। আসুন স্যার। ও মাই গড, মনে হয় অনেক বছর ধরে এই রুমটা পরিষ্কার হয়নি। আমি কাল সকালে কিছু একটা ব্যবস্থা করছি যাতে এই রুমটা পরিষ্কার হয়ে যায়। তাহলে যাওয়া যাক স্যার। আরে এই তো সবে ঢুকলাম, দেখতে দিন ভালো করে। আর এইগুলো আমি কি দেখছি? এত মূল্যবান জিনিস সব মাটিতে গড়াগড়ি খাচ্ছে। অভয় বাবু, এগুলো হচ্ছেটা কি? স্যার আমি ঠিক করে দিচ্ছি স্যার, ডোন্ট ওয়ারি স্যার। স্যার এটা কি করছেন স্যার? স্যার চলুন, চা হয়তো হয়ে গেছে, ঠান্ডা হয়ে যাবে স্যার। মিস্টার অভয়, আমি ঠান্ডা চা খেতেই বেশি পছন্দ করি। আরে স্যার কি করছেন স্যার? এটা আপনি কি করলেন স্যার? এটা অভিশপ্ত ছুরি স্যার, অভিশপ্ত। আরে আপনি তো এমন ভয় পাচ্ছেন যে এই ছুরি দিয়ে আপনার গলা কেটে দেবো। স্যার ব্যাপারটা মজা করার নয় স্যার। স্যার এটা মহারাজের ছুরি স্যার, যখনই এটা খাপ থেকে বাইরে আসে কোনো না কোনো নিরীহ মানুষের খুন হয়ই। এখন তো আমাকে এখানে পুজো করাতে হবে, এই ছুরি আপনার জীবনে কোনো তুফান না নিয়ে আসে। অভিশাপ, তুফান। মিস্টার অভয়, আপনি তো মনে হচ্ছে 1600 শতাব্দীতেই আছেন। আরে এই প্রাসাদ থেকে বাইরে বেরিয়ে দেখুন যে পৃথিবীটা কোথায় পৌঁছে গেছে। স্যার পৃথিবী যেখানেই পৌঁছে যাক না কেন, কিন্তু আমাদের অতীতের কিছু জিনিসকে মানতেই হবে। হয়তো সেটা কোনো মৃত্যুর সংকেত দিচ্ছে, আর এই ছুরিটা সেটার মধ্যেই একটা। যখনই এই ছুরিটা খাপ থেকে বাইরে বেরোয়, এর তেষ্টা তখনই মেটে যখনই কারোর রক্ত পান করে। আমরা তো সাধারণ মানুষ, একদিন মরে যাব, কিন্তু আমাদের প্রতিহিংসার আগুন এই ছুরিতে সারা জীবন চলতে থাকে। স্যার আপনি ছুরিটা রেখে দিন। অভয়বাবু, আপনার এই গল্প দিয়ে না খুব ভালো হরর ফিল্ম তৈরি করা যেতে পারে, আর সেটার নাম হবে তৃষ্ণার্ত ছুরি। আপনি হাসছেন স্যার? আপনি জানেন না এর ফল কি হতে পারে। আমাকে কালকে সকালে পুরোহিতকে ডেকে এখানে পুজো করাতে হবে, কারণ আপনি এই খুনি ছুরিটার ঘুম ভাঙিয়ে দিয়েছেন। একে আবার ঘুম পাড়াতে হবে। আরে ঠিক আছে ভাই, কাল সকালে এটা ঘুম পাড়িয়ে দেবেন। এখন চলুন, আরো কিছু দেখতে হবে। চলুন, আসুন। হ্যাঁ চলুন। অংশুমান, খাবারটা খেয়ে নে ভাই। দাদা 10 মিনিটের মধ্যে আসছি। আরে কি তখন থেকে 10 মিনিট বলছিস? খেয়ে নে না, এত লেট করে না।
সেই ছুরিটা কোথায় গেল? কে ওখানে? আরে ওখানে কে? মনে হচ্ছে খুব গভীর ক্ষত। হয়তো খুনটা চাকু বা ছুরি দিয়ে করা হয়েছে। আপনি কি এনার ছোট ভাই? আগে হ্যাঁ, আমি ওনার ছোট ভাই। আমি আপনাকে ফোন করেছিলাম। আমার নাম অংশুমান। যখন ধরমবীর সিং আপনার দাদাকে খুন করলো সেই সময় আপনি কোথায় ছিলেন? আগে আমি ওপরে ছাদে ছিলাম। আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছিলাম, আর তারপর আমার দাদা চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আর তারপর কি? তারপর আমি দৌড়ালাম, নিচে এলাম, আর দেখতে পেলাম যে দাদা এখানে রক্তাক্ত হয়ে পড়ে আছে, আর উনি ছাড়া এখানে আর কেউ ছিল না। কোন অস্ত্র দিয়ে খুন করেছেন আপনি? তলোয়ার দিয়ে না ছুরি দিয়ে? স্যার, পুরো বাড়ি তল্লাশি নিয়ে নিয়েছি, সব জায়গায়, কিন্তু কোথাও কোনো অস্ত্র পাইনি। মিস্টার ধরমবীর সিং, হতে পারেন আপনি রাজ পরিবারের, কিন্তু এখন আপনি হলেন একজন সন্দেহজনক ব্যক্তি। ভালো এটাই হবে যে এখন আপনি আমার প্রশ্নের উত্তর দিন। অস্ত্রটা কোথায় লুকিয়েছেন আপনি? তুমি যখন এলে তখন ওনার হাতে অস্ত্র ছিল? না স্যার, ওনার হাতে অস্ত্র ছিল না, কিন্তু ওনার হাতে রক্ত লেগেছিল স্যার। এই দেখুন স্যার। ঘর থেকে তো কেউ বাইরে বেরোয়নি। অস্ত্রটা তাহলে এখানেই কোথাও আছে। একটা কাজ করো, হ্যাঁ স্যার। সারা ঘরে ভালো করে খুঁজে দেখো, চিরুনি তল্লাশি করো। মিস্টার ধরমবীর, আপনার সঙ্গে অন্য কোনো ব্যক্তি ছিল না তো খুন করার পরে যে অস্ত্র নিয়ে পগার পার হয়ে গেছে? দেখুন, আপনি যদি ভাবেন যে অস্ত্র না পাওয়া গেলে আপনি বেঁচে যাবেন, তাহলে এটা আপনি ভুল ভাবছেন। ইনি তো দেখছি একেবারে বোবা হয়ে গেছেন। তাহলে শুধু এটুকুই বলে দিন, খুন কেন করেছেন আপনি? আমি শুধু এতটুকুই জানি ইন্সপেক্টর, যে এই খুনটা আমি করিনি। গুড মর্নিং স্যার। মর্নিং মর্নিং। গুড মর্নিং বস। 6টার কি সময় করছেন ফ্লাইটটা আপনি? একটু তাড়াতাড়ি হয়ে যাবে, তাই না? স্যার, আপনি কোথায় যাচ্ছেন? আমি না, আমরা সবাই যাচ্ছি হ্যাঁ, কোথায় বস? গোয়া। গোয়া? ওয়াও! আরে বাহ, দারুণ হবে বস। আমি ভাবলাম যে এর মধ্যে কোনো কাজ নেই, তাই একটু ঘুরে আসা যাক। কয়েকদিন বিচে একটু বিশ্রাম করব, একটু নিশ্চিন্তের ঘুম ঘুমাবো। স্যার, আই লাভ গোয়া এন্ড আই লাভ সি ফুড। আমিও। তুই গোয়ার সম্বন্ধে বেশ কিছু জানিস, তাই না? আরে বস, বরুণ ভাইয়ের কথা ছাড়ো। আমি না প্রত্যেক বছর নিউ ইয়ারে ওইখানেই থাকি আমার পুরো গ্রুপের সঙ্গে। হেভি মজা হয় বস, এত সলিড। ভাগ্যবান তুই। আমার তো মনেই পড়ছে না যে শেষ কবে আমি নিউ ইয়ার সেলিব্রেট করেছিলাম। এ কি কথা বলছো বস? ছোটবেলার বন্ধু ফোন করেছে জয়পুর থেকে। সাহিল, কি ব্যাপার ভাই, তুই তো আজকাল মনেও করিস না আমাকে। আরে বন্ধু এটা কি ফোন বলছিস বস। তুই? আচ্ছা, কি নাম তোর খুড়তুতো ভাইয়ের? রণবীর। তুই চিন্তা করিস না, আমি আসছি। আমি লড়বো ওর কেসটাকে। হ্যাঁ ঠিক আছে, চল, সি ইউ। হয়ে গেল গোয়া ঘোরা। কোনো ব্যাপার না, গোয়ার সমুদ্র তট না হোক, জয়পুরের খাবার দাবারও বেশ ভালো। কি? স্যার, আমার ডাল বাটিও পছন্দ। এ পুরো খেয়ে করে গিয়ে
চলো প্রস্তুতি নিয়ে নাও। না কেডি সাহেব, এই খুনটা আমি করিনি। আমি তো আয়ুষ্মান বাবুর কাছে এই দরখাস্ত নিয়ে গিয়েছিলাম যে আমাদের পূর্বপুরুষের এই প্রাসাদটাকে সাধারণ মানুষের বিনোদনের আখড়া যেন না বানানো হয়। তো আপনি চাইছিলেন না যে ওখানে মিউজিয়াম হোক? আমি কেন? আমাদের বংশের কোনো রাজাই এই ব্যাপারটা মেনে নেবে না। এই রকম কথা শুনলে আমাদের পূর্বপুরুষরা নিশ্চয়ই রেগে যেতেন যে ওনাদের তৈরি করা এই মহলে, ওনাদের তৈরি করা এই অসাধারণ প্রাসাদে সরকার অধিগ্রহণ করবে। সাধারণ মানুষের জন্য সেখানে একটা মিউজিয়াম মাত্র তৈরি করা হবে। তো এটা স্পষ্ট যে আয়ুষ্মান আপনার এই আবেদনকে তোয়াক্কা করেনি কোনো। আমার অনেক বোঝানোর পরে ওর কানে আসল কথাটা ঢোকেনি। আমি ওকে এটাও জানিয়েছিলাম যে এই প্রাসাদই হলো আমাদের শেষ রোজগারের একমাত্র রাস্তা, কিন্তু এই কথাটাও তার মাথায় ঢোকেনি। এই বিষয়টাকে নিয়ে আপনাদের দুজনের মধ্যে বেশ তর্ক বিতর্ক হয় নিশ্চয়ই, আর পরিস্থিতি হাত থেকে বেরিয়ে গেছে নিশ্চয়। কেডি সাহেব, আপনি আমার কথা বিশ্বাস করুন, উত্তেজনা অবশ্যই ছিল, কিন্তু আমি এটা কখনোই চাইনি যে তার পরিণাম এই রকম হোক। The court is called to order. ইওর অনার, কেসটা আয়নার মতো পরিষ্কার। এতে কোনো সন্দেহই নেই যে আয়ুষ্মান খান্নার হত্যা ধরমবীর সিং বুন্দেলাই করেছেন। অনার, এরকমটা মনে হচ্ছে যে এই রাথোর বাবুর ওকালতির বদলে আপনার ওই চেয়ারের দিকে বেশি নজর। সেই কারণেই তো এই কেসটা শুরু হওয়ার আগেই উনি সিদ্ধান্ত বলে যাচ্ছেন। মিস্টার রাজবীর, খুনি কে আর কে নয় সে বিচারটা আমার উপর ছেড়ে দিলেই ভালো হয়। প্লিজ কল ইউর ফার্স্ট উইটনেস। সরি ইওর অনার, পরশুদিন ঠান্ডা আইসক্রিম খেয়েছিলাম, সেজন্য। আইসক্রিম তো ঠান্ডা জিনিসপত্র। যতদূর আমার সাধারণ জ্ঞান রয়েছে, একটু গরম করুন আপনার এই কেসটা। আপনার সাক্ষীকে ডাকুন। আমি আয়ুষ্মান খান্নার ছোট ভাই অংশুমান খান্নাকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। অংশুমান বাবু, গত 14 তারিখ রাতে আয়ুষ্মান খান্নাকে খুন মিস্টার ধরমবীর সিং যদি করে। আই অবজেক্ট ইওর অনার। ও, আই এম সরি, আমি অন্যভাবে বলছি। অংশুমান বাবু, গত 14 তারিখ রাতে যখন আপনার ভাইকে খুন করা হলো তখন আপনি কোথায় ছিলেন? আগে আমাদের বাড়িতে মোবাইলের নেটওয়ার্কের একটু প্রবলেম আছে, সেই জন্য আমি বাইরে ব্যালকনিতে আমি আমার বন্ধুর সঙ্গে কথা বলছিলাম। হ্যাঁ কপিল, হ্যাঁ বল ভাই। আরে না রে ভাই, কিচ্ছু না সেরকম, এই নেটওয়ার্কের সমস্যা। তারপর কি হলো? তারপর হঠাৎ করে কলিং বেল বাজলো, এই সময় আবার কে এলো? আগে বলুন। এই অসময়ে আসার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। ইটস ওকে। আপনার পরিচয়? আমি ধরমবীর সিং বুন্দেলা। আপনার সরকার যে প্রাসাদটাকে অধিগ্রহণ করে সেখানে সাধারণ মানুষের জন্য একটা মিউজিয়াম বানাতে চায়, আমি তারই মালিক। ও, আসুন আসুন আসুন, ভেতরে আসুন, প্লিজ কাম। এবার বলুন ধরমবীর বাবু, কি নেবেন আপনি? চা, কফি, ঠান্ডা? দয়া করে ব্যস্ত হবেন না। আমি এখানে আমার প্রাসাদের সম্পর্কে আপনার সাথে কিছু কথাবার্তা বলতে এসেছি। কথা বলতে বলতে আমি আমার ছোট ভাইয়ের সঙ্গে পরিচয় করাতে ভুলে গেছি। ও হলো অংশুমান, আমার ছোট ভাই। আমি একান্তে কথা বলতে চাই। ধরমবীর বাবু, ও হচ্ছে আমার সব থেকে প্রিয়, আর আমরা দুজন একে অপরকে কোনো কথা লুকাই না। আপনি ওর সামনে কথা বলতে পারেন। ইটস ওকে দাদা, আপনারা দুজনে কথাবার্তা বলুন। এমনিতেও আমি কপিলের সঙ্গে একটু কথা বলবো, তো আমি ওপরে গিয়ে কথা বলছি। ঠিক আছে। হ্যাঁ কপিল, 1 মিনিট। আরে এখানে নেটওয়ার্কের এত সমস্যা না। হ্যালো, হ্যাঁ কপিল বল ভাই। তার মানে এইভাবে ধরমবীর বাবু আপনাকে সেই ঘর থেকে বাইরে পাঠিয়ে দিলেন যাতে তিনি তার কুকর্মটা ঠিকভাবে করতে পারেন। যখন আপনি ব্যালকনিতে দ্বিতীয়বার গেলেন তখন কি হলো? আমি দাদা আর ধরমবীর বাবু ঝগড়া করার আওয়াজ শুনতে পেয়েছিলাম। ওরা দুজন খুব চিৎকার করে কথা বলছিল।
তারপর হঠাৎ করে আমি ভয়ঙ্কর চিৎকারের আওয়াজ শুনতে পেলাম। আমি তোকে একটু পরে ফোন করছি। মেরে ফেলেছিস তুই, আমার দাদাকে মেরে ফেলেছিস তুই। হ্যালো হ্যালো, পুলিশ স্টেশন স্যার, আপনি তাড়াতাড়ি চলে আসুন এখানে, আমার দাদা খুন হয়ে গেছে স্যার। আপনি আপনি অ্যাড্রেস নোট করুন স্যার, খুনি আমার সামনেই রয়েছে স্যার, আপনি তাড়াতাড়ি চলে আসুন স্যার। পয়েন্ট টু বি নোটেড মিলর্ড, যে সময় আয়ুষ্মান খান্নাকে খুন করা হয় সেই সময় ঘরের মধ্যে শুধুমাত্র ধরমবীর সিং বুন্দেলাই ছিলেন। ম্যাটার ইজ অ্যাবসলিউটলি ক্লিয়ার যে খুনটা মিস্টার বুন্দেলাই আরে করেছে। রাঠোর বাবু, একটু দাঁড়ান না। আমি জানি আপনার শরীর ভালো নেই, আপনি বাড়ি যেতে চাইছেন, কিন্তু সিদ্ধান্তের আগে আমাকেও তো একটু প্রশ্নোত্তর পর্ব চালানোর সুযোগ দিন, যদি আপনার আপত্তি না হয় তো। নো, আপনি বসুন একটু, ওই নিন। হ্যাঁ, অংশুমান বাবু, আপনি বললেন যে আপনি ছাদে দাঁড়িয়েছিলেন ওই ব্যালকনির সামনে। হ্যাঁ, সেখান থেকে আপনি আপনার দাদা আর ধর্মবীরের মধ্যে যেই ঝগড়াঝাটি চলছিল সেটা শুনলেন। তো ঠিক মতো শুনেছিলেন আপনি? কি কথা হচ্ছিল দুজনের মধ্যে? আগে কিছু কিছু না দেখুন, এই কিছু কিছু এই যে শব্দটা রয়েছে, এটা কুচকুচ হতা হয় এই ধরনের ছবিতেই বেশি ব্যবহৃত হয়ে থাকে। এখানে আদালতে কিন্তু কিছু কিছু নয়, পুরোপুরি বলতে হয়। পুরোটা আমাদের বলুন যে আপনি কি শুনেছিলেন, আদৌ শুনেছিলেন কিনা, কি হয়েছিল। আগে আমি ফোনে কথা বলছিলাম, আমি শুধু দাদা ধরমবীর বাবু চিৎকার চেঁচামেচি শুনতে পাচ্ছিলাম, কিন্তু ঝগড়া কি নিয়ে হচ্ছিল সে ব্যাপারে আমি কিচ্ছু বলতে পারবো না। মানে আওয়াজটা শুনেছিলেন, কিন্তু শব্দ কি উচ্চারিত হচ্ছিল সেটা শোনেননি আপনি। যাই হোক না কেন, তো কতক্ষণ ধরে এই তর্ক বিতর্ক চলছিল তাদের মধ্যে? এই ধরুন 10-12 মিনিট ধরে। আচ্ছা, 10-12 মিনিট ধরে। বেশ দারুণ ঘড়ি পরেছেন তো আপনি, আর দামিও মনে হচ্ছে খুব। এটা অবশ্যই সুইস মেড হবে, তাই না? এটা আমাকে আমার দাদাই দিয়েছিল আমার আগের বার্থডেতে। তো সেই দিন যখন আপনি ব্যালকনিতে দাঁড়িয়ে তাদের মধ্যে হওয়া ওই তর্ক বিতর্ক শুনছিলেন, তখনও কি আপনি এই ঘড়িটা পরেছিলেন? অবজেকশন ইওর অনার, এই কেসের সঙ্গে অংশুমানের ঘড়ির কি সম্পর্ক? ইওর অনার, যখন ইনি এতটা বিশ্বাসের সঙ্গে বললেন যে 12 মিনিট ধরে ছাদে দাঁড়িয়েছিলেন, আমি শুধু এটা জানার চেষ্টা করছিলাম যে উনি একটা অনুমান করে বলেছিলেন নাকি ঘড়ি দেখেই বলেছিলেন? অবজেকশন ওভার রুল। এমনি এমনি বলছেন নাকি আপনি ঘড়ি পড়েছিলেন, সেটা আমাদের বলুন। আগে আমি ঘড়ি পড়েছিলাম। ঘড়ি পড়েছিলেন আপনি সেদিন? হ্যাঁ, ওই ধরুন 9টার সময় আমি ব্যালকনিতে যাই, আর 9:15 আমি চিৎকারের আওয়াজ শুনতে পেলাম, আর আমি তখনই দৌড়ে গেলাম। আচ্ছা, মানে ওই চিৎকার শুনে আপনি শীঘ্রই ওই ব্যালকনি থেকে নিচে নেমে আসেন। তো ওই ব্যালকনি থেকে নিচে নেমে আসতে কত সময় লেগেছিল আপনার? আগে আমার বেশি সময় লাগেনি, যখনই চিৎকার শুনলাম সঙ্গে সঙ্গে চলে এলাম। না, একটু অনুমান করে বলুন যে 2 সেকেন্ড, 4 সেকেন্ড, 6 সেকেন্ড, 8 সেকেন্ড, 10 সেকেন্ড। 10 আচ্ছা, 10 সেকেন্ড লেগেছিল আপনার নিচে আসতে। তো আপনি 10 সেকেন্ডে নিচে নেমে আসলেন, তো কি দেখেছিলেন আপনি? আমার মক্কেলের হাতে কোনো অস্ত্র ছিল? আগে না। আরে ধরমবীর বাবু এই অস্ত্রটা হয়তো লুকিয়ে ফেলেছেন ইওর অনার। অস্ত্র লুকিয়ে ফেললেন 10 সেকেন্ডে? একটা কাজ করুন রাথোর বাবু, আমি আপনাকে এই পেন্সিলটা দিচ্ছি, আপনি 10 সেকেন্ডের মধ্যে লুকিয়ে ফেলুন। ধরুন, চলুন গুনতে শুরু করছি। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10। রাথোরবাবু, আপনি 10 সেকেন্ডে একটা পেন্সিল লুকোতে পারলেন না, আর আপনি চাইছেন যে আমরা এটা মেনে নিই যে আমার মক্কেল এই হত্যাটা করার পর 10 সেকেন্ডের মধ্যে অত্যন্ত সুন্দরভাবে ওই ছুরিটাকে লুকিয়ে ফেলে, যে পুলিশ ঘটনাস্থল থেকে ওই ছুরিটা খুঁজেই পেল না। ইওর অনার, ওখানে নিশ্চয়ই কোনো গুপ্ত দরজা আছে, গুপ্ত ঘর আছে। কি সমস্ত কথা বলছেন আপনি? আপনিও এটা জানেন যে আমার মক্কেল প্রথমবারের মতো এখানে গিয়েছিল আয়ুষ্মানের বাড়িতে। উনি কি করে জানবেন যে ওর বাড়িতে কোন গুপ্ত দরজা রয়েছে, গোপন জায়গা রয়েছে? আচ্ছা ভাই, তুমিই বলো, আচ্ছা তোমার বাড়িতে কি এরকম কোনো গোপন ঘর রয়েছে, গোপন দরজা রয়েছে? আগে না। নেই সেখানে, ইওর অনার,
নো মোর কোয়েশ্চেন্স। মিস্টার রাজবীর, আপনি অংশুমানকে অন্য কোনো প্রশ্ন করতে চান? ইওর অনার, যদি আপনার পারমিশন থাকে তাহলে এখন আমি ধরমবীর বাবুকে একটা সোজা সাপটা প্রশ্ন করতে চাই। অনুমতি দিলাম। থ্যাংক ইউ অনার। ধরমবীর বাবু, একটা সোজা সাপটা প্রশ্ন, আপনি আয়ুষ্মানকে কেন খুন করলেন? অবজেকশন ইওর অনার। রাঠোর বাবু, আমি আপনাকে এটা বলে দিতে চাইছি যে যতক্ষণ না আমার মক্কেলের ওপর আনা অভিযোগ যতক্ষণ না প্রমাণিত হচ্ছে ততক্ষণ আপনার ব্যবহৃত শব্দগুলোর দিকে নজর দেবেন প্লিজ। অবজেকশন সাস্টেইন। মিস্টার রাজবীর, আপনি মিস্টার ধরমবীরকে সেইটুকুই প্রশ্ন করুন যতটুকু দরকার, এর বাইরে নয়। ধন্যবাদ ইওর অনার। ওকালতির বই নিশ্চয়ই আপনি পড়েইছেন, যেখানে লেখা আছে যে যতক্ষণ না অভিযোগ প্রমাণিত হচ্ছে ততক্ষণ পর্যন্ত যে কোনো ব্যক্তি নির্দোষ। পাঠক বাবু, আমি পড়েওছি আর ভালো করে বুঝেওছি। আপাতত আমি এনার কাছ থেকে এটা বুঝতে চাই যে উনি আয়ুষ্মানের বাড়িতে গেছিলেন কেন? আমি আয়ুষ্মান বাবুকে একটা অনুরোধ করতে গেছিলাম। আয়ুষ্মান বাবু, আমাদের ওই প্রাসাদ আমাদের পূর্বপুরুষের চিহ্ন, আমাদের গৌরব, আর আমি চাই যে সেটা কোনো প্রকারেই যেন সরকারের অধীনে না যায়, আর সেখানে যেন মিউজিয়াম তৈরি না হয়। আই এম সরি, কিন্তু আমার কিছু করার নেই। আপনি কেন বুঝতে চাইছেন না? ওই প্রাসাদে আমাদের আত্মসম্মান জড়িয়ে, রাজবংশের আত্মসম্মান। ওই প্রাসাদ শুধু আপনার বংশের ঐতিহ্য নয়, বরং সারা দেশের ঐতিহ্য, একটা হেরিটেজ সাইট। আর সব থেকে বড় কথা, এই দেশের ভ্রমণার্থীদের এবং অন্য নাগরিকদের জন্য একটা জ্ঞানের ভাণ্ডার। আর সব থেকে বড় কথা ধরমবীর বাবু, যে আপনি ওই প্রাসাদের দেখাশোনা এবং তার পরিচর্যা ভালোভাবে করতেই পারেননি। ওটা আমার প্রাসাদ, আমার যেভাবে ইচ্ছে আমি ওটাকে রাখবো। সরকার কে যে আমাদের ব্যাপারে নাক গলাচ্ছে? আপনি একটা কথা ভুলে যাচ্ছেন, এই দেশটা হলো লোকতান্ত্রিক ডেমোক্রেসি। আপনাদের রাজতন্ত্রের সময়কাল শেষ হয়ে গেছে। আর হ্যাঁ, এরপরেও যদি কিছু করতে চান তাহলে আপনি সরকারি দপ্তরে যান, গিয়ে একটা দরখাস্ত জমা দিন। দেখুন, আপনি কেন বুঝতে চাইছেন না যে ওই প্রাসাদই আমার রোজগারের একমাত্র মাধ্যম। আপনি যত টাকা চান আমি দেব। দেখুন, আমি তো আপনাকে বললামই যে এই আওয়াজটা কিসের? শেকলের শব্দ মনে হলো। কেউ কি ভেতরে আছে? আগে না, আপনি দাঁড়ান, আমি দেখে আসছি। তাহলে আপনি এটা বলতে চাইছেন যে ওই বাড়িতে আপনারা তিনজন ছাড়া আরো একজন ছিল যে কিনা ঘরের ভেতরে লুকিয়েছিল? হ্যাঁ। আপনি প্লিজ কখনো লেখক হবেন না, কারণ আপনি খুবই খারাপ গল্প বলেন। পুলিশের কথা অনুযায়ী তারা সেখানে এরকম কোনো প্রমাণই পায়নি যা এটা প্রুফ করে যে ওখানে চতুর্থ আরো একজন ছিল। আর তাছাড়া আয়ুষ্মানও এই কথা বলেছে যে ওখানেও একলা ছিল আর একটাই দরজা ছিল। তাহলে আপনি কিসের ভিত্তিতে এটা বলছেন যে খুনি অন্য কেউ? ধর্মাবতার, ওই সময় আয়ুষ্মান বাড়িতেই ছিল। হতে পারে যে এই খুনটা সেই করেছে। এসব কি যাতা বলছেন আপনি? ও শুধু আমার দাদাই ছিল না, আমার ভগবান ছিল। আর আজকে আমি যা কিছু শুধু তার জন্যই হতে পেরেছি। অর্ডার, অর্ডার। মিস্টার অংশুমান, আপনাকে বলবার সুযোগ দেওয়া হবে। বসে পড়ুন। বুন্দেলা বাবু, আপনি নিজে বললেন যে অংশুমান ব্যালকনিতে ছিল। তাহলে একই সময় একই লোক দু জায়গায় কিভাবে থাকতে পারে? প্রসিকিউটর সাহেব, মানে এটাও তো কিন্তু কিচ্ছু নয়। ইওর অনার, আমার কাছে এর প্রমাণ আছে। এটা হলো অংশুমানের ফোন রেকর্ডস, যাতে দেখা যাচ্ছে ঠিক যে সময় আয়ুষ্মানকে খুন করা হয় তখন ও ফোন করছিল। আমি আজ পর্যন্ত এরকম কোনো কেস দেখিনি যে একটা লোক ফোন করতে করতে মার্ডার করছে। এই মাল্টিটাস্কিং তো আমার কাছে অসম্ভব মনে হয়। ইওর অনার, এটা সিম্পল কেস। আয়ুষ্মান ওনার কথায় রাজি হননি, সেজন্যই উনি আয়ুষ্মানকে খুন করে দিয়েছেন। আর অস্ত্রটা কোথায় গেল? পাঠক বাবু, আপনি এই অস্ত্র বলে আর তার আড়াল থেকে আপনি একটা খুনিকে বাঁচাতে পারবেন না। ইওর অনার, যেরকমটা আমার মক্কেল বলেছেন, সম্ভাবনা রয়েছে যে ওখানে চতুর্থ কোনো ব্যক্তি ছিল আর এই হত্যাটা করার পরে সে ওই অস্ত্রটা নিজের সঙ্গে নিয়ে চলে যায়। যদি সেখানে চতুর্থ কেউ থাকতো
তাহলে কি পুলিশ তার আঙুলের ছাপ পেত না? হ্যাঁ, কিন্তু সেক্ষেত্রে হত্যা করার সময় সে তো গ্লাভসও পরে থাকতে পারে। ইওর অনার, পাঠকবাবু অনুমানের ওপর কথা বলছেন, ওনার কাছে কোনো প্রমাণ নেই। কিন্তু আমার কাছে প্রমাণ আছে। এটা প্রমাণ করার জন্য যে আয়ুষ্মান খান্নাকে খুন করার পেছনে একটি মাত্র ব্যক্তির মোটিভ ছিল, আর সেই ব্যক্তি হলেন মিস্টার বুন্দেলা। নিজের মহল বাঁচানোর জন্য উনি অনেক চেষ্টা করেছেন, হাইকোর্ট পর্যন্ত গেছেন। আর এই কথাটাই প্রমাণ করবার জন্য আমি চিফ আর্কিওলজিস্ট ডক্টর ব্যাসকে এখানে ডাকতে চাই। অনুমতি দিলাম। ডাক্তারবাবু, আপনি মিস্টার ধরমবীরকে কবে থেকে চেনেন? এই ধরুন প্রায় 2 বছর। যখন আমি আর্কিওলজি ডিপার্টমেন্টের তরফ থেকে ওনার প্রাসাদেতে রিসার্চের জন্য গিয়েছিলাম, যখন আমরা খনন করছিলাম ওই খননের সময় একটা পুরনো মন্দির পাওয়া গেল। আচ্ছা, আপনার সাথে ওনার হাই হ্যালোর সম্পর্ক নাকি কোনো বিশেষ বন্ধুত্ব আছে? দেখুন, সময়ের সাথে সাথে আমাদের মধ্যে ভালো বন্ধুত্ব হয়ে গেল। ভালো বন্ধুত্ব মানে আপনারা পরস্পরের সাথে সুখ দুঃখের কথাও বলতেন? হ্যাঁ, তা তো হয়। আচ্ছা, এরকম কখনো হয়েছে যে বুন্দেলা বাবু আপনাকে দুঃখের কথা কিছু বলেছেন? হ্যাঁ, একটাই ব্যাপার যেটা ওনার মনের মধ্যে কাঁটার মতো বিঁধেছিল, আর সেটা হলো ওনার প্রাসাদটা মিউজিয়ামে পরিণত করা। তাহলে শেষবার উনার সাথে আপনার এই বিষয়ে কবে কথা হয়েছে? আগের সপ্তাহে উনি ফোন করেছিলেন। শেখর বাবু, আমি আপনাকে আবার অনুরোধ করছি, দয়া করে আমাদের এই প্রাসাদকে মিউজিয়াম হওয়ার হাত থেকে বাঁচান। আমি আমার পূর্বপুরুষদের সম্মান ধুলোয় মেটাতে দেব না। আপনি কথাটা বোঝার চেষ্টা করুন। এই ব্যাপারে আপনাকে আমি কোনো সাহায্য করতে পারবো না। শেখর বাবু, এই প্রাসাদের আমি কিছুই হতে দেব না। তার জন্য আমাকে যা যা করতে হয় আমি তাই করতে রাজি আছি। যত বাধাই আসুক না কেন, আমিই জিতব। আমি আপনার মনের অবস্থা বুঝতে পারছি, কিন্তু কিন্তু কি টাকা চাই। আমি জলের মতো টাকা খরচ করব। আপনাকে মুখ বন্ধ করার জন্য যত টাকা লাগে আমি দেব। শেখর বাবু, যে করেই হোক এই প্রপোজালটা ক্যান্সেল করান আপনি। অনেক দেরি হয়ে গেছে, আমি কিচ্ছু করতে পারবো না। আমি আপনাকে দেখাবো আমি কি করতে পারি। আপনারা তাকিয়ে শুধু দেখবেন। আরে দাদা, এই প্রাসাদকে বাঁচানোর জন্য আমার পূর্বপুরুষেরা তাদের প্রাণের আহুতি দিয়েছিল। আর এবার একে বাঁচানোর জন্য আমিও আমার প্রাণ দেব। হয় নিজে মরবো, না হয় মেরে ফেলবো। ইওর অনার, আপনি শুনলেন? উনি মারবেন, না হলে মরে যাবেন, এরকমই চিন্তা ভাবনা এনার। আর উনি এটাই করেছেন, আয়ুষ্মান খান্নাকে খুন করেছেন। ধর্মাবতার, আমি মানছি এরকম আমি বলেছিলাম। রাগের মাথায় মানুষ এরকম অনেক কিছু বলে দেয়, কিন্তু এর মানে এই নয় যে সে সেটাই করবে। তার মানে আপনার রাগ আপনার বশে নেই, আর আপনার এই রাগের জন্যই আপনি একটা মার্ডারও করে ফেলেছেন। আমার রাগের উপর নিয়ন্ত্রণ না থাকলে এত অভদ্র ব্যবহার করা সত্ত্বেও নিজের দুপায়ের ওপর দাঁড়িয়ে থাকতে পারতেন না। হুমকি? ইওর অনার, পাবলিক প্রসিকিউটরকে হুমকি? ইওর অনার, এই ব্যক্তি খুবই বিপজ্জনক। একে যদি বাইরে ছেড়ে দেওয়া হয় তাহলে নিজের মহল হারানোর দুঃখে ইনি জানি না কত লোককে মেরে ফেলবেন। আই অবজেক্ট, ইওর অনার। রাঠোর বাবু আমার মক্কেলের ওপর কোনো কারণ ছাড়াই ব্যক্তিগত অভিযোগ করছেন। আমি অনুরোধ করব আদালতের কাছে যে ওনাকে সতর্ক করা হোক। অবজেকশন সাস্টেইন। মিস্টার রাজবীর, আপনি মিস্টার ধরমবীরকে সেইটুকুই প্রশ্ন করুন যতটুকু দরকার, এর বাইরে নয়। এখন আমি আপনাকে পয়েন্ট টু পয়েন্ট প্রশ্ন করব, আর আপনি তার পয়েন্ট টু পয়েন্ট উত্তর দেবেন। যদি সেখানে চতুর্থ কেউ থেকে থাকে তাহলে সে বাইরে কি করে বেরোলো? কেননা ওখানে তো একটাই দরজা ছিল, সেই হলটাতে যেখানে আপনি দাঁড়িয়ে। আমি জানি না। ধরমবীর বাবু, আমি জানি না বলে কোনো লাভ নেই। এটা একটা মার্ডার কেস। যদি আপনি নিজেকে ঠিকমতো বাঁচাতে না পারেন তাহলে ফাঁসির সাজাও হতে পারে। ধর্মাবতার, আমি শুধু এটুকুই জানি যে আমি নির্দোষ। আমি এই খুনের সাথে জড়িত নই। কিন্তু এই কথা যদি সত্যি হয় যে ওখানে চতুর্থ কোনো ব্যক্তি উপস্থিত ছিল না, তাহলে এই খুন হয়তো সেই অভিশপ্ত ছুরি করেছে। জানি না সেটা কত বছর ধরে কত অগন্তি মানুষের প্রাণ নিয়েছে। কি বললেন আপনি? অভিশপ্ত ছুরি? ঠিকই শুনেছেন। শতাব্দী প্রাচীন সেই অভিশপ্ত ছুরি।
গত 50 বছরে না জানি কত লোককে প্রাণে মেরেছে ওটা। এই ছুরিটা কুমার রাজ সিংহের ছিল। তিনি এই ছুরিটাকে ততটাই ভালোবাসতেন যতটা কেউ তার প্রেমিকাকে ভালোবাসতে পারে। দিন রাত শুধু ওই ছুরিটাকেই দেখতে থাকতেন। কিন্তু 13ই জুন 1910 একটা ঘটনা ঘটেছিল। কুমার সাহেব যখন রাত্রে ঘুমাচ্ছিলেন তখন সেই সময় তার বন্ধু এসে ওই চুরিটা চুরি করে এবং সেটা কুমার সাহেবেরই বুকে ঢুকিয়ে দেয়। কুমার সাহেব তো ঘুমের মধ্যেই মারা যান, কিন্তু কুমার সাহেবের আত্মা ওই ছুরিটাকে ছাড়তে পারে না, ওই ছুরিটার মধ্যে ঢুকে যায়। আজও কুমার সাহেবের আত্মা ওই অভিশপ্ত ছুরির ভেতরেই আছে। তাই কেউ যদি ওই ছুরিটাকে খাপ থেকে বার করতে চায়, ওই অভিশপ্ত ছুরি তাকে প্রাণে মেরে ফেলে। ইওর অনার, দিস ইজ ভেরি ফানি। নিজেকে বাঁচানোর জন্য আর কোনো স্টোরি পেলেন না, তাই এখন ভূত প্রেতের গল্প শোনাচ্ছেন। গল্প নয়, এটা বাস্তব প্রসিকিউটর সাহেব। যদি আমার কথা আপনার বিশ্বাস না হয় তবে আপনি অভয়কে জিজ্ঞাসা করতে পারেন। ইওর অনার, অভয়টা আবার কে? অভয় আমার প্রাসাদের কেয়ারটেকার। মনে তো হচ্ছে না আপনার মহলের কেউ কেয়ার করছে। তাহলে তো সেটা মিউজিয়ামে কনভার্ট হতো না। ইওর অনার, আমি মিস্টার অভয়কে এই কাঠগোড়াতে ডাকতে চাই। অনুমতি দিলাম। আচ্ছা মিস্টার অভয়, আপনিও আমাদেরকে আবার মিস্টার ধরমবীরের মতো কোনো ভয়ানক গল্প শোনাবেন না তো? জজ সাহেব, এটা গল্প হলেও সত্যি। যে ব্যক্তি ওই বাক্স থেকে ছুরিটা বের করে তার মৃত্যু নিশ্চিত। আর এই ভুলটা আয়ুষ্মান বাবুও করেছিল। আরে স্যার, এটা কি করছেন আপনি? স্যার, এটা অভিশপ্ত ছুরি, অভিশপ্ত। আরে আপনি তো এমন ভয় পাচ্ছেন যে এই ছুরি দিয়ে আপনার গলা কেটে দেবো। হ্যাঁ স্যার, ব্যাপারটা একদমই মজার নয়। আমি ওনাকে এই অভিশাপ থেকে মুক্তি দেওয়ার জন্য পরের দিন সকালে যজ্ঞ করাতে চেয়েছিলাম, আর ওই রাতেই উনি মারা গেলেন। তার মানে আপনি বলতে চাইছেন যে যদি সকালে আপনি যজ্ঞ করিয়ে নিতেন, পুজো করিয়ে নিতেন, তাহলে কি আয়ুষ্মানের মৃত্যু হতো না? একদম না। ইওর অনার, আই এম শকড যে আজকের যুগে দাঁড়িয়েও এত অন্ধবিশ্বাস। বাবু, এটা অন্ধবিশ্বাস নয়, এর প্রমাণ আছে আমার কাছে। আচ্ছা, কি প্রমাণ আছে? আসলে উকিল বাবু, কয়েক বছর আগে আমাদের প্রাসাদে একটা মেয়ে পাঞ্জাব থেকে এসেছিল। মেঘনা নাম ছিল তার। ওই মেয়েটাও ছুরির প্রতি আকৃষ্ট হয়, যেমন আয়ুষ্মান বাবু হয়েছিল। আর জজ সাহেব, ওই কেসেও কোনো অস্ত্র পাওয়া যায়নি। অভয়বাবু, তাহলে আপনি বলতে চাইছেন যে সেই অভিশপ্ত ছুরি আপনার মহল থেকে পাঞ্জাবে গেল, ওখানে ওই মেয়েটাকে খুন করলো, আর তারপরে আবার আপনার মহলে ফিরে এলো। আর এই কথাটা আপনি চাইছেন যে আমরা বিশ্বাস করি? দেখুন উকিল বাবু, আপনি আমার কথা বিশ্বাস করুন বা না করুন, যা আমি দেখেছি শুনেছি সেটাই আমি আপনাকে বলছি। এই ঘটনাটা প্রাসাদে অনেকেই দেখেছে আর শুনেছে। ইওর অনার, মিস্টার অভয় এই সমস্ত অযৌক্তিক কথা বলে আদালতে সময় নষ্ট করছেন। আমি রিকোয়েস্ট করবো যে আমি যেন আমার দ্বিতীয় সাক্ষীকে ডাকতে পারি। এই এক মিনিট দাঁড়ান একটু। আপনার যদি আপত্তি না থাকে তো একটা দুটো প্রশ্ন আমিও জিজ্ঞেস করি। মনে হচ্ছে আপনার ভয়ানক গল্পের প্রতি ইন্টারেস্ট আছে। দু চারটে আপনিও শুনে নিন। রাঠোরবাবু, কোনটা গল্প আর কোনটা বাস্তব সেই সিদ্ধান্তটা মহামান্য বিচারককেই করতে দিন। অভয়বাবু, যে সময় আয়ুষ্মান বাবুকে হত্যা করা হয় আপনি কি করছিলেন তখন? কোথায় ছিলেন? উকিল বাবু, আমি ওই সময় প্রাসাদের অফিসে কাজ করছিলাম। তখন অংশুমান বাবুর ফোন এলো। হ্যালো, দাদাকে খুন করা হয়েছে, আর দাদাকে ধর্মবীরই খুন করেছে। কি? আয়ুষ্মান বাবু খুন হয়েছে? আর ফোনে কথাবার্তা বলার পর ঠিক কি ঘটলো? অংশুমান বাবু আমাকে বললেন যে ওনাকে খুন ধরমবীর বাবু করেছেন। উকিল বাবু, আমি বুঝে গেছি যে এই কাজটা ওই অভিশপ্ত ছুরির।
পরের দিন আমি স্টোর রুমে এটা দেখতে গেলাম যে ছুরিটা ওখানে আছে কিনা। ছুরিটা ওখানেই ছিল। মিস্টার অভয়, ওই অভিশপ্ত ছুরিতে আপনি মিস্টার আয়ুষ্মানের রক্তের দাগ পেয়েছেন কি পাননি? না, কোনো চিহ্নই ছিল না। ভেরি ইন্টারেস্টিং ইওর অনার। ইনার অটোমেটিক অভিশপ্ত ছুরি নিজেই খুন করে আবার নিজেই মহলে ফিরে আসে আর নিজেকে ধুয়ে পরিষ্কার করে সেটেল হয়ে যায়। এরকম ছুরি যদি আমার কাছে থাকতো, আমি ওটাতে বসতাম আর উড়ে সুইজারল্যান্ডে চলে যেতাম। নাক দিয়ে যা গড়াচ্ছে আপনার, সুইজারল্যান্ড গেলে তো সেগুলো সব কুলফি হয়ে জমে যাবে। এনিওয়ে, তাহলে পাঠক বাবু, এই গল্পের সম্পর্কে আপনার কি ধারণা? অভিশপ্ত ছুরি, এই সমস্ত জিনিসে কি আপনি বিশ্বাস করেন? কেননা আমি জানি যে এই ধরনের কুসংস্কার বিশ্বাস করা সেগুলো অবৈজ্ঞানিক তো বটেই, আর এটা ঠিক পদ্ধতিও হবে না। কিন্তু ইওর অনার, সম্ভাবনা তো রয়েছে যে চতুর্থ কেউ ওই ঘরে ছিল হয়তো, যে ওই ছুরিটাকে ব্যবহার করেছিল এই হত্যাটা করার জন্য। ইওর অনার, আমি এই বিষয়টাকে একটু তল্লাশি করার জন্য আদালতের কাছে সময়ের আবেদন করছি। পরের শুনানি হবে ঠিক 1 সপ্তাহ পরে, মানে 22 তারিখ সকাল 11টায়। টিল দেন দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। পাঠক বাবু, আগে একটা ফ্রেন্ডলি অ্যাডভাইস দেবো। হ্যাঁ হ্যাঁ, বলুন না। আপনি এই কেসটার থেকে নিজের নামটা উইথড্র করে নিন। আসলে আজ পর্যন্ত আপনি কখনো কোনো কেস হারেননি, কিন্তু এই কেসটা তো আপনি হেরে যাবেন। আমিও আপনাকে বন্ধুত্বের খাতিরে কিছু দিতে চাইবো। হ্যাঁ, শিওর। ঘুষ দিচ্ছেন নাকি? আগে না, এই ডক্টর সুনিতা, গিয়ে একটু চিকিৎসাটা করিয়ে নিন। আপনার টাকাও নেবেন আপনার কাছ থেকে। খুবই ভালো ডাক্তার। আমার পুরোপুরি বিশ্বাস রয়েছে যে আগামী শুনানিতে আপনাকে এই রুমাল নাক মোছার জন্য নয়, চোখ মোছার জন্য দরকার পড়বে। কমেন। ডক্টর বশিষ্ঠ, আরে কেডি, এসো এসো। কেমন আছেন কি আপনি? খবর? খুব ফিট দেখাচ্ছ। তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি জিম টিম করছো। হ্যাঁ ডাক্তারবাবু, কি বলবো আর। আমি তো সবসময় বলি যে ব্যায়াম করলে শুধুমাত্র শরীর নয়, মানসিকভাবেও বেশ ভালো থাকা যায়। আর একজন ভালো বুদ্ধিমান উকিলের এটাই সবচেয়ে বড় অস্ত্র। আজ তোমাকে এমন কিছু বলবো যার ফলে তুমি একটা বড় শক্তিশালী অস্ত্র পেয়ে যাবে, যাতে কোর্টে তোমার দলিলটা ভালো করে পেশ করতে পারো। এই হলো আয়ুষ্মানের ফরেন্সিক রিপোর্ট। এই রিপোর্টটা থেকে বোঝা যায় যে ওর ছাতির ক্ষততে কিছু কেমিক্যাল পাওয়া গেছে, যার ব্যবহার ব্রাশ আর কপারের মেটাল পলিশে করা হয়ে থাকে। যার মানে এটা দাঁড়াচ্ছে ডাক্তারবাবু যে যখন হত্যাটা করা হয়েছিল তার ঠিক কিছু সময় আগেই ওই অস্ত্রটাকে পালিশ করা হয়েছিল। এক্স্যাক্টলি। আর কোনো বিশেষ তথ্য ওই অস্ত্রটার ব্যাপারে? দেখো কেডি, আয়ুষ্মানের ছাতির ঘা আমি যখন মেপে দেখলাম, তাতে হয়তো দেখা যাচ্ছে ঠিক এই ধরনের অস্ত্র ব্যবহার করা হতে পারে। একটা এমন ছুরি যেটা অন্তত 10 ইঞ্চি লম্বা আর 2.5 ইঞ্চি চওড়া হবে। আই সি। লম্বায় 10 ইঞ্চি, চওড়ায় 2.5 ইঞ্চি। এখন ডাক্তারবাবু এটা দেখতে হবে যে আপনি এই যে বর্ণনাটা দিলেন সেটা ওই বাদশাহী ছুরিটার সঙ্গে মিলে যায় কিনা। স্যার, কিন্তু আমরা এটা করব কি করে? ভালো প্রশ্ন করুন। এটা হলো ওই বাড়িটার নকশা। খুব সন্তর্পণে এখানে প্রবেশ করতে হবে আর ওই বাদশাহী ছুরিটার সম্বন্ধে জানতে হবে। স্যার, একটা আইডিয়া আছে। বল। হ্যালো, কি খবর বিরু? বিড়ু? কে বিড়ু? দাদা, আপনি রং নাম্বারে ফোন করেছেন। আরে তুই তো বিরু রে, আমি একদম সঠিক নাম্বার ডায়াল করেছি। আমি মিউজিয়ামের ডিরেক্টর স্যার বলছি, কিয়া বলছিস? পাকেয়া? এটা আবার কি ধরনের নাম? ও, আমার নামটা তো পছন্দ হলো না। ঠিক আছে, আমি চেঞ্জ করে দেবো। আমি আমার মাকে বলে দেবো। হ্যাঁ, কিন্তু পরে, আগে তুই আমার কথা শুন। একটু আগে কি বললাম, কে বলছি? মিউজিয়াম ডিরেক্টর। এই মিউজিয়ামের লোকজনরা টাপরিদের কবে থেকে রাখা শুরু করলো? যাক, বলুন। এবার শোন, আমি আমার ছেলেকে তোর কাছে পাঠাচ্ছি, রকি। ও একজন জার্নালিস্ট। ও তোকে যা যা প্রশ্ন করবে তুই তার ঠিকঠাক উত্তর দিবি, আর ও যা করতে বলবে তাই করবি। হ্যাঁ, ঠিক আছে। চল চল চল, এবার আমি রাখি। হ্যাঁ, নমস্কার স্যার।
স্যার আমার নাম লকি। পাকে আপনার ব্যাপারে আমাকে বলেছে। কোন কাগজের হয়ে লেখেন আপনি? স্যার আমি খবরের কাগজে লিখি না, আমি ম্যাগাজিনের জন্য লিখি। আপনি একটা কাজ করবেন, আপনি এটার পরের এডিশনটা পাঠিয়ে দেবেন। আমি অবশ্যই পড়তে চাইবো, যেখানে আপনি এই প্রাসাদের ব্যাপারে লিখছেন। নিশ্চয়ই স্যার, নিশ্চয়ই স্যার। আমি ওই কপিটা আপনাকে পার্সোনালি কুরিয়ার করব, ঠিক আছে? স্যার আমি আপনার এই প্রাসাদের অভিশপ্ত চুলির ব্যাপারে অনেক শুনেছি স্যার। আমি ওটার একটা ফটো তুলতে চাই স্যার। স্যার আমাদের ম্যাগাজিনের জন্য। না না, আপনি এখানে সবকিছুর ফটো তুলুন, কিন্তু ওই অভিশপ্ত ছুরির ফটো আপনাকে নিতে দেবো না। স্যার আমার ক্লিয়ারের প্রশ্ন স্যার। স্যার আমার এডিটর বলেছেন যে আমি যদি অভিশপ্ত চুলির ছবি তুলে আনি তাহলে আমার প্রমোশন করে দেবে। প্লিজ স্যার মেনে যান না স্যার, প্লিজ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আপনি ওই ছুরিটাকে ছোবেন না। স্যার আমি ওই ছুরিটাকে ধরবো কেন? আমায় তো শুধু ওটার ছবি তুলতে হবে, ওটা নিয়ে খেলা করতে হবে না। আর দ্বিতীয় শর্ত, ওই ছুরিটাকে আপনি বাক্সের বাইরে বের করবেন না। না না স্যার, আমি ওই চুলিটাকে বাক্স থেকে বের করবো না। আমি জানি যদি ওই চুলিটাকে বের করা হয় তাহলে কালো না কালো লোক তো নিশ্চয়ই বই। এটা তুমি জানলে কি করে? স্যার আমি আপনাকে বললাম না যে আমি ওই অভিশপ্ত চুলির কথা শুনেছি। ঠিক আছে, নাও এবার ফটো তোলো। স্যার অভিশপ্ত চুলি? স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে আমি এখনই তো তার ছবি তুলে নিচ্ছি। স্যার থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার একটু স্যার ক্যামেরাতে লেন্স লাগাতে তো 2 মিনিট লাগবে স্যার। স্যার আমি প্রথমবার এই অভিশপ্ত চুলিটাকে দেখছি স্যার। হয়ে গেছে স্যার, হয়ে গেছে, লেগে গেছে। তাড়াতাড়ি করো। এই স্যার 2 মিনিটে ছবি তুলে নিচ্ছি স্যার। এই ফোনটা না যখন তখন বেজে ওঠে। শোনো, তাড়াতাড়ি ফটো তোলো, আমি এক্ষুনি আসছি। আর হ্যাঁ, এটাকে ছুঁয়ো না। স্যার আমি একদম হাত দেবো না স্যার, একদম হাত দেবো না স্যার। জানি না এইসব ফোন কে করে, সব রং নাম্বারের ফোন। স্যার লং নাম্বার ছিল স্যার? হ্যাঁ। আমারও অনেকগুলো লং নাম্বার আছে, বিশেষ করে মেয়েদের। ফটো তোলা হয়ে গেছে? ফটোগ্রাফ নিয়ে দিচ্ছি স্যার। থ্যাংক ইউ ঠিক ভেরি আছে। মাচ, থ্যাংক ইউ সো তোমার এই মাচ। আর্টিকেলটা যেন অনেক সাকসেসফুল হয়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। মোস্ট ওয়েলকাম। তাই কেউ যদি ওই ছুরিটাকে খাপ থেকে বার করতে চায়, ওই অভিশপ্ত ছুরি তাকে প্রাণে মেরে ফেলে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.